সবাই সামনে সূর্যের দিকে তাকাবে। কোমর একদম সোজা। এবার দুটো পাকে একসাথে জড়ো করো। খুবই আস্তে আস্তে হাত দুটোকে উপরে নিয়ে যাও। লম্বা একটা শ্বাস নাও। এবারে হাত দুটোকে খুবই আস্তে নিজের বুকের সামনে নিয়ে এসো। হাতের পাতা যেন একসাথে লেগে থাকে, এরকম নয়, একদম সোজা বুকের সামনে, কোমর সোজা। এই যোগব্যায়ামের সাহায্যে হেলথও ভালো থাকে এবং বডির ফ্লেক্সিবিলিটিও ভালো হয়। আজকের জন্য এটুকুই, বাকি কালকে অন্য কোনো যোগাসন করব আমরা, ঠিক আছে? তোমরা আসতে পারো। এখানে শিডিউল তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমার কাছে একা যোগা শিখব, ইউ অ্যান্ড মি। তোমার জন্য তো স্পেশাল ক্লাস আছে লন্ডনে ম্যাডাম, তাও একদম ফ্রি। তানিয়া, তোমার থেকে দূরে থাকতে পারছি না। মনে হয় যেন চিরকাল এরকম ভাবে তোমায় জড়িয়ে থাকি। তানিয়া, তুমি লন্ডনে যাওয়াটা ক্যান্সেল কেন করে দিচ্ছ না? দেব, তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না, কিন্তু কি করব, আমার লন্ডনে যাওয়াটা খুবই প্রয়োজন। দেখো না সময়টা কিভাবে পার হয়ে গেল দেব। আই মিন, এমন মনে হচ্ছে যে এই তো কালকের ঘটনা। 3 মাস আগে আমাদের যোগা ক্যাম্পে দেখা হয়েছিল, তারপর থেকে একসাথে। দেব, আমার না তোমার অভ্যেস হয়ে গেছে। জানি না আমি লন্ডনে কিভাবে তোমাকে ছাড়া থাকবো। তবে শোনো, আমি শুনেছি যে দূরত্ব বেড়ে গেলে না প্রেম আরো বেড়ে যায়। আমার বিউটি কুইন। প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টায় আমাকে মিস করবে। আর হ্যাঁ, এটা মনে রাখবে, তোমার থেকে দূরে যাচ্ছি, আলাদা হচ্ছি না, তাই আমাকে ছাড়া আর অন্য কারোর ব্যাপারে ভাববেও না। একদমই না। সি ইউ সুন বেবি। বাই। বাই। টেক কেয়ার। হ্যাঁ, ইউ টু। হাই সুইটহার্ট। শাট আপ! আরে কোথায় আছো? এতদিন ধরে ফোন করছি, ফোনই তুলছো না। দেখো দেব, আমি কিন্তু বলে দিচ্ছি, যদি আবারও এরকম করো না তাহলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। আরে আম রিয়েলি সরি, খুব ব্যস্ত ছিলাম। এখানে শিডিউলটা শেষ হয়ে গেছে, এবার আমি একদম ফ্রি শুধুমাত্র তোমার জন্য। দেব, 10 বছর হয়ে গেছে আমাদের রিলেশনশিপের, আর ফাইনালি আমরা বিয়ে করছি। আমরা যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই হচ্ছে। আর দেব, আমি বলছি শোনো, বিয়ের পরে তোমাকে আমার সব কথা শুনে চলতে হবে, আর কোনো অজুহাত শুনবো না, বুঝেছো? একদম মহারানী। আচ্ছা শোনো, আমার জন্য ওয়েট করো, বিয়ের শপিং কিন্তু একসাথে করব। পারফেক্ট। চলো, বাই। সি ইউ। বাই। লাভ ইউ। আরে কি হয়েছে তোমার? তুমি এরকম মুখ করে বসে আছো কেন? আজকে আমাদের বিয়ের প্রথম রাত্রি, আমাদের ফুলসজ্জার রাত্রি। কি হয়েছে বলো। দেব,
আজ আমাদের বিয়ে হয়ে গেল, দায়িত্ব অনেক বেড়ে গেল। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? দেব, আমার আমার ভয় করে যদি আমাদের দুজনের মধ্যে। আমাদের মাঝখানে কেউ কখনো আসবে না। আমি শুধু তোমারই থাকবো। প্রমিস? প্রমিস। দেব, আসলে এই সময় কে ফোন করছে? বন্ধুরা আছে না, বিয়ের শুভেচ্ছা জানাতে ফোন করছে হয়তো। সকাল থেকে ফোন বেজেই চলেছে আমার। কিন্তু আজকে রাত্রিটা না খুব স্পেশাল রাত্রি, আর আজকে আমি কোনো ডিস্টারবেন্স চাই না, তাই না? রাজীব, আমি দেবকে বলে বলে হাঁপিয়ে গেছি, বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে গেছি যে ওখানে গিয়ে কোনো লাভ নেই। আমরা যদি এখানে আমাদের শহরে যোগা ইনস্টিটিউট খুলি তাহলে? কি ভাই, শুধু অন্য শহরের লোকজনদের যোগা শেখাবি? মাঝে মাঝে আমাদেরকেও একটু যোগা শেখা। আরে রাজীব, যোগা ইনস্টিটিউট খোলার জন্য না একটা ভালো বড় জায়গা প্রয়োজন। আমি এখানে অনেকবার ট্রাই করেছি, কোনো ভালো জায়গা পাচ্ছিই না। আচ্ছা, তুই তাহলে একটা কাজ কর, আমার ফার্ম হাউসটা তো ফাঁকা পড়ে আছে, যদি চাস তাহলে ওখানে তোর যোগা ইনস্টিটিউট খুলতে পারিস। থ্যাংক ইউ রাজীব, এখন তো জায়গাও ঠিক হয়ে গেছে। এবার কি অজুহাত দেবে মিস্টার দেব? তাহলে আর কি, কাজ শুরু করা যাক। পারফেক্ট, এই খুশিটা আমরা এখনই সেলিব্রেট করব। আমি ও। মিষ্টি নিয়ে আসছি। থ্যাংক ইউ রাজীব। ওয়েলকাম ভাই। এখানে যে নিউ এন্ট্রি গুলো হয়েছে না, ওদেরকে সকালে ডেকে পাঠিও। হ্যাঁ, ওকে স্যার। এক সেকেন্ড, তুমি যাও। ওকে। হ্যাঁ সুইট হার্ট। হাই, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে, শিগগির বাড়ি এসো। কে এসেছে? হ্যালো, ফোন কেটে দিল। কে এলো আবার? কি হয়েছে? কে এসেছে? আলাপ করো। উনি হলেন আমাদের নতুন প্রতিবেশী মিস তানিয়া। কিছুদিন আগেই লন্ডন থেকে ফিরেছেন, এই পাশেই শিফট করেছেন উনি, তাই না? হ্যালো। তানিয়া তোমার যোগা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চান, তাই ভাবলাম তোমাকে ফোন করে বাড়িতেই ডেকে আনি। হ্যাঁ ঠিক করেছো, ভালো করেছো। তো তোমরা কথা বলো, আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। নো থ্যাঙ্কস, অ্যাকচুয়ালি আমাকে এক্ষুনি যেতে হবে। আর এমনিতেও এখন তো আমরা পাশাপাশি থাকি, যাওয়া আসা তো লেগেই থাকবে। ইউ আর মোস্ট ওয়েলকাম তানিয়া। থ্যাংক ইউ, বাই বাই। বাই। বাই।
সুইট গার্ল, তাই না? তুমি শিগগির ফ্রেশ হয়ে নাও, আমি চট করে চা বানিয়ে আনছি। তোমার থেকে দূরে আমিও থাকতে পারি না। আমার না তোমার অভ্যেস হয়ে গেছে। এটা মনে রাখবে, আমি তোমার থেকে দূরে যাচ্ছি, আলাদা হচ্ছি না, তাই আমাকে ছাড়া অন্য কারোর ব্যাপারে ভাববেও না। অ্যাকচুয়ালি আমাকে এক্ষুনি যেতে হবে, আর এমনিতেও এখন তো আমরা পাশাপাশি থাকি, যাওয়া আসা তো লেগেই থাকবে। বিশ্বাস হচ্ছে না তানিয়া এখানে পৌঁছে যাবে। দেব, হুম? কি হয়েছে? গভীর চিন্তা করছো মনে হচ্ছে। চিন্তিত না তো, আসলে আমি ভাবছিলাম যে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আমরা কোথাও ঘুরতে যাই না? দেব, আই এম সো সরি, এই মুহূর্তে পসিবলই হবে না। মানে অফিসে এত কাজ দিয়েছে যে নিজের জন্যই টাইম নেই আমার। বাট আই প্রমিস, নেক্সট মান্থ আমরা পাক্কা যাব। কটা বাজে এখন? আরে বাপরে, চলো চলো, 12টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। সকাল সকাল উঠতে হবে, অফিস আছে আমার। গুড নাইট। তানিয়া, আমি জানি তুমি আমার পর রেগে আছো, কিন্তু আমার কথাটা তো শোনো। কোনো অজুহাত দেওয়ার দরকার নেই দেব। এই 4 মাসের মধ্যে না তুমি আমার সাথে একবার কথা বলেছো, না আমার কল রিসিভ করেছো, তার উপর অন্য কোনো একটা মেয়েকে বিয়ে করে ফেলেছো। দেব, আমি যদি চাইতাম না ওকে, তাহলে তোমার আমার সম্পর্কের বিষয় নিয়ে সব বলে ফেলতাম, কিন্তু আমি সেটা করিনি। কি ভেবেছিলে তুমি এত সহজে আমি সব ভুলে তোমাকে ছেড়ে দেব? হ্যাঁ, শান্ত হও তানিয়া, শান্ত হও। তুমি চলে যাওয়ার পর সবকিছু হঠাৎ করে বদলে গেল। আমার যোগা সেন্টার খুলে গেল, আমার বিয়ে হয়ে গেল, একদম টাইমই পাইনি তোমায় কিছু বলার। আর আমি তো ভেবেছিলাম যে আমাদের মধ্যে যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, হয়তো তোমার সাথে আর দ্বিতীয়বার দেখাও হবে না আমার। আর তাছাড়া তুমি এখানে ঠিকানা জানলে কি করে? যখন আমি তোমার পুরনো যোগা ক্যাম্পে কল করলাম, তখন আমি জানতে পারলাম যে তুমি ওখানে জব ছেড়ে দিয়েছো। ওখান থেকে আমি এখানকার অ্যাড্রেস পেলাম।
লন্ডন যাওয়ার পর আমি তোমাকে খুব মিস করেছি দেব। আর এখন আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, সব সময় তোমার সাথে থাকবো। তানিয়া, আমার বিয়ে হয়ে গেছে। আমাদের এখন ভেবেচিন্তে সবকিছু করতে হবে। ভুল করেও যেন আমার বউ এই সম্পর্কটা জানতে না পারে। হ্যাঁ? কি ব্যাপার, আজ সকাল সকাল মুড হয়েছে? হ্যাঁ, অফিসে যাওনি? হ্যাঁ, তানিয়া, তুমি এখানে এরকম সময়? তুমি আমাকে দেখে এত অবাক কেন হচ্ছ? অন্য কারোর ব্যাপারে ভাবছিলে বুঝি? না, আসলে আমি দেব, চলো যাই এবার। ও হাই তানিয়া, কখন এলে? হাই প্রেরণা। আসলে আমি ট্যাক্সি বুক করতে পারছিলাম না, তাই আমি ভাবছিলাম যে দেবের সাথে যোগা ক্লাস চলে যাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, আমরাও তো বেরোচ্ছিলামই তো। তোমরা না আমাকে অফিসের সামনে নামিয়ে দিয়ে তারপর যোগা সেন্টারে চলে যেও, তাই তো দেব? ঠিক আছে। চলো, অনেক লেট হয়ে গেছে, চলো। যাওয়া যাক। আমি জবের থেকে এখানে এসেছি, আমরা দুজন কোথাও বাইরে যাইনি। এক কাজ করি, আজ একসাথে আমরা মুভি দেখতে যাই আর তারপর একসাথে ডিনার করব। তানিয়া, আসলে আজকে অফিসে অনেক কাজ রয়েছে, দুদিন পরে যাই। হ্যাঁ বলো। হাই দেব, শোনো না, আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি ফ্রি হয়ে গেছি, তাই ভাবছিলাম বাইরে গিয়ে কোথাও ডিনার করি। ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। তো অফিসের কার পার্কিং এ তোমার জন্য ওয়েট করছি, ওকে? শিগগির এসো, ওয়েট করিও না। ওকে। ওকে, সি ইউ। সরি তানিয়া, আমাকে এক্ষুনি বেরোতে হবে, কাজ আছে। ওর জন্য তোমার কাছে সময় আছে, আমার জন্য তোমার কাছে একটুও সময় নেই, তাই না দেব? তানিয়া, ও কিন্তু আমার ওয়াইফ, ওর প্রতি দায়িত্ব আছে আমার। তুমি শুধু মাত্র আমার। গট ইট? ওকে তুমি আজ বারণ করে দাও, আমি কিচ্ছু জানি না, তুমি আজকে আমার সাথেই যাবে, ব্যাস। তানিয়া শান্ত হও, এটা আমার অফিস, এখানে তুমি কোনো নাটক করো না প্লিজ। আমি আমি নাটক করছি দেব? হ্যালো। আসলে না তুমি এখনো? কখন থেকে ওয়েট করছি তোমার। আমি আজকে আসতে পারবো না, একটু কাজ আছে, ফোন রাখো, কালকে দেখা করব। যদি 5 মিনিটের মধ্যে তুমি এখানে না আসো না, তো 6 মিনিটের মাথায় আমি ওখানে চলে যাব। আর তারপর তুমি খুব ভালো করে জানো ওখানে কি হবে, তাই না? ঠিক আছে, আসছি আমি। দ্বিতীয়
দ্বিতীয়বার যদি ব্ল্যাকমেল করে ডাকো না তাহলে নাহলে কি হবে বেবি? আমি তোমাকে ব্ল্যাকমেল তো করছি না, ওটা তো হলো আমার ভালোবাসা। কি হয়েছে, খুব ডিস্টার্ব মনে হচ্ছে? একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব প্রেরণাকে ডিভোর্স দিয়ে দাও। যদি একবার তোমার জীবন থেকে চলে যায় না, তাহলে আমাদের মাঝখানে কেউ আসতে পারবে না। আমি ওকে কখনো ছাড়তে পারবো না। ওকে আমি কখনোই ঠকাতে পারবো না। এখন প্রেগনেন্ট, ওর এই সময় সব থেকে বেশি আমাকে প্রয়োজন। আর আমি যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে লন্ডন থেকে স্পেশালি তোমার জন্য চলে এসেছে এখানে, সেটার কি হবে? হ্যাঁ, প্রেগনেন্ট তো কি হয়েছে বেবি? 24 ঘন্টা ওর আশেপাশে তো পড়ে থাকার কি আছে তোমার? বাচ্চার মতো কথা বলো না তুমি, বোঝার চেষ্টা করো একটু। আমার বউ আর যে বাচ্চাটা আসছে তারা আমার ফিউচার, আমার জীবন। আমি ওদেরকে কোনোভাবেই ছাড়তে পারবো না। ঠিক আছে, যদি যদি তুমি ওকে না ছাড়তে পারো না, তাহলে আমাকেই কিছু করতে হবে। তুমি কিন্তু এমন কোনো কাজ করবে না যাতে সবকিছু নষ্ট হয়ে যায়। আমি একদম সহ্য করবো না, বলে দিলাম আমি তোমায়। বুঝেছো? আমি ওকে কখনো ছাড়তে পারবো না। ওকে আমি কখনোই ঠকাতে পারবো না। এখন প্রেগনেন্ট, ওর এই সময় সব থেকে বেশি আমাকে প্রয়োজন। আমার বউ আর যে বাচ্চাটা আসছে তারা আমার ফিউচার, আমার জীবন। আমি ওদেরকে কোনোভাবেই ছাড়তে পারবো না। তুমি কিন্তু এমন কোনো কাজ করবে না যাতে সবকিছু নষ্ট হয়ে যায়। আমি একদম সহ্য করবো না, বলে দিলাম আমি তোমায়। তুমি কিন্তু এমন কোনো কাজ করবে না যাতে সবকিছু নষ্ট হয়ে যায়। আমি একদম সহ্য করবো না, বলে দিলাম আমি তোমায়। দেখ, তানিয়াকে রাগের মাথায় নয়, ভালোবেসে বোঝা। আর পুরো ব্যাপারটাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। আরে রাজীব, প্রতিদিন চেষ্টা করছি, কিন্তু তানিয়া আমার জন্য এতটা সিরিয়াস হয়ে গেছে যে কিছু শুনতেই চাইছে না ও। এবার বল কি করব? তুই একটা কাজ কর, সময় মতো প্রেরণাকে তোর আর তানিয়ার ব্যাপারে সবকিছু বলে দে। আই এম শিওর ও তোর কথা নিশ্চয়ই বুঝবে। হয়তো তুই ঠিক কথাই বলছিস, ওটাই করতে হবে। হ্যালো দেব, দেব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কি? আমি তোমাকে আমার আর দেবের মাঝখানে একদম আসতে দেব না। আসতে দেব না তোমাকে। কি হলো? আরে শোনো, দরজা খোলো। আরে দরজাটা খোলো। আসতে দেব না তোমাকে। তানিয়া, তানিয়া, তুমি ওখানেই দাঁড়াও। মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, পাগল হয়ে গেছো? কি করছো এটা? দেব, দেব আমার কথা শোনো। যতক্ষণ ও আমাদের দুজনের মাঝখানে থাকবে, আমরা দুজনে এক হতে পারবো না দেব। এই জন্য আমি ওকে মেরেই ফেলবো। পাগল হয়ে গেছো তুমি, পাগল।
আরে শোনো না, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? তুমি ঠিক আছো তো? আমি 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 তোমাকে বলছি বলছি আমি তোমায়। আরে শোনো শোনো, আমার কথাটা শোনো, শোনো না। আরে আমি বলছি সবটা। আরে দরজাটা খোলো প্লিজ, প্লিজ একবার কথাটা শোনো, শোনো না, একবার দরজাটা খোলো প্লিজ, প্লিজ। দেব, তুমি শুধু আমার, আর কারোর হতে পারো না। প্রেরণা, প্রেরণা, আমার আমার খুব বড় ভুল হয়ে গেছে। প্রেরণা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি আমি স্বীকার করছি, আমার তানিয়া আর আমাদের সম্পর্কটা প্রথমেই বলে দেওয়া উচিত ছিল। প্রেরণা, আমি আমি কখনো তোমাকে ঠকাইনি। আমার জন্য সবকিছু শুধুমাত্র তুমি আর আমাদের আগত সন্তান। প্রেরণা, বিশ্বাস করো আমায়, আমি যা কিছু বলছি শুনতে বলছি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সবকিছু ঠিক করে দিয়েছি। এবারেও ওই তানিয়া আমাদের মধ্যখানে আসবেই না। ও চিরকালের জন্য এখান থেকে চলে গেছে। কেউ আমাদের মাঝখানে আসবে না প্রেরণা, সব ঠিক হয়ে যাবে। প্লিজ প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। প্লিজ আমাকে ছেড়ে কখনো যেও না, কখনো না। প্লিজ কখনো ঠকিও না। আমি আমি মরে যাবো, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। স্ত্রী আর পুরুষের শারীরিক সম্পর্ক একেবারেই বাস্তব, কিন্তু যদি এই সম্পর্কই অন্ধ আকাঙ্ক্ষা হয়ে ওঠে, তাহলে এই সম্পর্কগুলোর ভবিষ্যৎ সবসময় অন্ধকারেই পর্যবসিত হয়। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। কিছু সম্পর্ক এমন হয় যাদের সূচনা তো আমরা করে ফেলি, কিন্তু এর শেষ কি হবে আমরা নিজেরাই জানি না। দেব আর তানিয়ার সম্পর্ক কিছুটা এরকমই ছিল। দেব আর তানিয়ার মধ্যে ভালোবাসার যে বীজ বপন হয়েছিল, তার শিকড় তানিয়ার মন আর মস্তিষ্কের মধ্যে নিজের জায়গা তৈরি করেছিল। এবার এটা দেখতে হবে যে তানিয়ার এই আবেগ তাকে কোথায় নিয়ে যাবে। দেব কি তাকে সামলাতে পারবে, নাকি তার আগেই দেবের স্ত্রী প্রেরণা এই ব্যাপারে জানতে পেরে যাবে। আসুন দেখা যাক। তোর কি করে সাহস হলো এরকম ব্যবহার করার? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আর দ্বিতীয়বার যেন বাড়ির সামনে দেখতে না পাই। বেরো। সবে তো আমাদের অ্যাফেয়ারের ব্যাপারে শুধুমাত্র তোমার ওয়াইফ জানতে পেরেছে। যদি তুমি ওকে ছেড়ে আমার কাছে না আসো না, তো আমার কাছে তোমার আমার যত প্রাইভেট ছবি আছে আমি সেটা ইন্টারনেটে ছেড়ে দেব। আর তারপর সারা দুনিয়া আমাদের অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরে যাবে দেব। আর তারপরে তুমি আমার কাছে দৌড়ে দৌড়ে আসবে দেব, দৌড়াতে দৌড়াতে আসবে দেব। তানিয়া, 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 এটা এটা আমি কি করে ফেললাম? তানিয়া, 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 চোখ খোলো তানিয়া, তানিয়া। এটা কি করে ফেললাম আমি?
মনে হচ্ছে লাশটাকে বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে রেখে দিতে হবে। এই সময় যদি বাইরে যাই লাশটাকে গুম করে দেওয়ার জন্য, তাহলে বোধহয় অনেকটা দেরি হয়ে যাবে। ওদিকে প্রেরণা যদি কিছু ঘটিয়ে ফেলে, প্রেরণার এখন আমাকে বেশি প্রয়োজন। ওর কাছে যাই বরং। বডিকে বেশিক্ষণ এখানে রাখতে পারবো না। কাল সকাল হলেই লাশটাকে অন্য জায়গায় গুম করতে হবে। জানো ও এটাই বলেছিল। আরে তোমরা, ভালো থেকো বাবা। ভালো থাকো। আরে তোমরা কখন এলে? আরে সকালেই এসেছে, অনেকদিন ধরে বলছে আসবে আসবে, তাই আজকে বললাম চলে এসো তোমরা এখানে। ভালো করেছি না? আর অফিস থেকেও ছুটি নিয়ে নিয়েছি, বাবা মার সঙ্গে একটু সময় কাটানো দরকার। না, ভালোই করেছো। আচ্ছা আমি তোমার জন্য জানিয়ে আসছি, দাঁড়াও। এবার তো এরা সবসময় বাড়িতেই থাকবে, প্রেরণাও বাড়িতেই থাকবে। সবার সামনে দিয়ে তানিয়ার বডিটাকে বাইরে কি করে নিয়ে যাব? আরে শোনো না দেব, তোমরা কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ দেব, অ্যাকচুয়ালি আজকে আমার চেকআপে ডেট রয়েছে, আমি বাবা মাকে নিয়ে যাচ্ছি আর তোমার গাড়িটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ ওকে, আর আমরা তিনজন ওখান থেকে শপিং করতে যাব। তোমার লাগবে কিছু? না না না, যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে টেক্সট করে দিও। ওকে, আমি ড্রাইভিং করবো তাই ফোন তুলতে পারবো না। ওকে চলো, বাই। আছে। যাই। বাই বাবা। বাই। এবার যখন বাড়িতে কেউ নেই তখন প্রেরণা গাড়ি নিয়ে চলে গেল। গাড়ি ছাড়া লাশটাকে নিয়ে যাওয়া কিন্তু খুবই ইম্পসিবল। ওর থেকে যদি গাড়ি চাই তাহলে সন্দেহ করবে। কিছু একটা করতে হবে, যে কোনো ভাবে হোক বডিটাকে বাথটাব থেকে সরিয়ে নিতে হবে, নাহলে খুব দেরি হয়ে যাবে। এখন সবাই ঘুমোচ্ছে, এখনই একমাত্র সঠিক সময় লাশটাকে গুম করে দেওয়ার। দিনের বেলা প্রেরণা আর ওর মা বাবা, আর রাত্রিবেলা সিকিউরিটি গার্ড। সুযোগই পাচ্ছি না লাশটাকে গুম করে দেওয়ার। কি করি? মনে হচ্ছে কালকেই সবটা করতে হবে। যদি কারোর কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে, তার মানে তো এটা নয় যে আমরা তার থেকে তার জীবনটাই কেড়ে নেব। তানিয়া নিজের জায়গায় ভুল ছিল, কিন্তু সে ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল। তবে দেবের ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যদি সময় থাকতে দেব নিজের স্ত্রী প্রেরণাকে তার এবং তানিয়ার মধ্যেকার এই সম্পর্কের ব্যাপারে খুলে বলতো, তাহলে আজ তারা দুজনে মিলে তানিয়াকে সামলাতো আর তানিয়া বেঁচে থাকতো। অপরাধ কোনো সমস্যারই সমাধান হয় না। যদি সময় থাকতে দেব তানিয়াকে নিজের থেকে দূরে সরিয়ে দিত, তাহলে আজ এই অপরাধটাই হতো না।
বডিটাকে বেশি দিন তো বাড়িতে রাখতে পারবো না, যে কোনোভাবে ওটাকে বাড়ি থেকে বের করতেই হবে। সকাল থেকে কারেন্ট নেই, কি জানি কি হয়েছে। নিশা, ইয়েস স্যার। এই সকাল থেকে লাইট জ্বলছে না, কি হয়েছে? স্যার অ্যাকচুয়ালি এখানে কেবল নেটওয়ার্কের কাজ চলছে, তাই এক সপ্তাহ সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কারেন্ট থাকবে না স্যার। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। ইলেকট্রিক যদি না থাকে তাহলে তো বডিটা পচে যাবে আর কিছুদিনের মধ্যে গন্ধ ছাড়বে। এত জঘন্য গন্ধ। স্টোর রুমে কি রাখা আছে এমন? আমি গিয়ে দেখি কি রাখা আছে ওখানে। প্রেরণা, ওখানে দাঁড়াও। দাঁড়াও না। আরে দেব, খুব বাজে একটা গন্ধ বেরোচ্ছিল, তাই ভাবলাম কি আছে ভেতরে, আমি দেখি। আরে ওটা 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 যোগা সেন্টারে পেস্ট কন্ট্রোল করানোর জন্য কেমিক্যাল রেখেছি ওখানে, তাই ওটারই গন্ধ ছাড়ছে। খুব স্ট্রং না? হ্যাঁ, খুব বাজে একটা গন্ধ। শোনো না, তুমি স্টোররুমের কাছে যতটা না আসো ততই ভালো। এটা তোমার জন্য আর আমার সন্তানের জন্য একদম ঠিক নয়। আচ্ছা, আমি যেটা বলছিলাম তোমায়, আমার ল্যাপটপটা পাচ্ছি না আমি। দাঁড়াও আমি হ্যাঁ দিচ্ছি। প্লিজ। জানি না ইলেকট্রিক কখন আসবে। হ্যাঁ, ভীষণ গরম লাগছে। ম্যাডাম, এদিকে আপনাদের পিছনের ঘরটা দিয়ে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে কোনো ইঁদুর মরে গেছে, গিয়ে একবার দেখবো? না, ওটা পেস্ট কন্ট্রোলের কেমিক্যাল, সেটারই গন্ধ ছাড়ছে। ঠিক আছে। তুমি গিয়ে তোমার কাজ করো। আচ্ছা। থ্যাংক ইউ। দেব, স্টোর রুমে কেমিক্যালি রাখা আছে নাকি অন্য কোনো ব্যাপার আছে? কি বলতে চাইছো তুমি? দেব, তোমাকে আমি অনেক দিন ধরে নোটিস করছি, তুমি বেশ টেনশনে থাকো আজকাল। কি হয়েছে আমাকে বলবে? স্টোর রুমে কি এমন রাখা আছে যে আমাকে আরে দেখানো বললাম যায় তো না? কেমিক্যাল, ওটা বারবার একই প্রশ্ন। নিজের কাজ করো কি? প্রেরণা, তুমি এখানে?
এই সময় স্টোররুমে কি করছো? আর এই ফ্রিজার কবে এলো আমাদের আমি বাড়িতে? তোমায় বলছি তোমাকে, প্রেরণা আমি বলছি, তুমি কথাটা শোনো আমার। খুলো না, কি আছে এর মধ্যে? প্লিজ প্লিজ প্লিজ, ওটাকে খুলো না প্রেরণা। প্রেরণা সাবধানে, প্রেরণা নিজেকে সামলাও। শোনো না, নিজেকে সামলাও সামলাও প্লিজ। দেব, তুমি এটা কি করেছো? আমি তোমাকে সবটা বলছি। ও রাত্রে তানিয়া নিজের জেদে ও একদম পাগল হয়ে গেছিল, আমার সামনে পাগলের মতো ব্যবহার করছিল। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও বুঝছিল না। আমার হঠাৎ করে মাথা গরম হয়ে গেল, আমি কিছু একটা হাতে নিলাম আর ওর মাথায় মারলাম, ও মরে গেল। দেব, সেদিন যা হয়েছিল মানছি আমি, কিন্তু তানিয়াকে মারা তোমার উচিত হয়নি। দেব, কি আরে করেছো? আমি ওকে মারতে চাইনি আমি। শোনো না, ও আমাকে তোমার থেকে দূরে করতে চাইছিল। আমার বউয়ের কাছ থেকে, আমার বাচ্চার কাছ থেকে আমাকে দূরে করতে চাইছিল, আমার ফ্যামিলির কাছ থেকে আমাকে দূরে করতে চাইছিল, ব্ল্যাকমেল করছিল। কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। এখন আমি ঠিক করে দেবো সবকিছু, তুমি বিশ্বাস করো আমায় প্লিজ। সরে যাও। প্রেরণা, আচ্ছা, তুমি কি কোনো গন্ধ পাচ্ছ? গন্ধ তো পাচ্ছি, বুঝতে পারছি বুঝতে না। পারছি না কিসের। এই নাও মাচা। ইন্সপেক্টর স্যার, আপনার এখানে? তানিয়া শেট্টির মার্ডারের অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। এগুলো কি বলছেন ইন্সপেক্টর স্যার? বেশি নাটক করার চেষ্টা করবেন না আপনি। আপনার স্ত্রী প্রেরণা আমাদের সব কথা বলে দিয়েছে। অপরাধ করে সেটা থেকে পালিয়ে যাওয়া যায় না। দেব, আমি যা করেছি তোমার ভালোর কথা ভেবেই করেছি। ট্রাস্ট মি। স্টোর রুমটা কোথায়? বডিটা পোস্টমর্টমের জন্য পাঠান, আর মেয়েটার বাড়ির লোকদের গিয়ে খবর দাও। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এটা জরুরি নয় যে প্রত্যেক মানুষের প্রয়োজন সেভাবেই পূরণ হয়ে যাবে যেভাবে সে ভেবেছে এবং বুঝেছে। এই গল্পতে এটা প্রয়োজনীয় ছিল যে দেব নিজেকে সামলাতে পারত। এই গল্পতে এটাও প্রয়োজনীয় ছিল যে দেব নিজের স্ত্রী প্রেরণাকে তার এবং তানিয়ার মধ্যেকার এই সম্পর্কের ব্যাপারে খুলে বলতো, আর তানিয়াকেও বোঝাতো। রাগের বশে মানুষ হত্যার মতো অপরাধ সংগঠিত করে, অথবা নিজেই তার শিকার হয়ে যায়। সংযম, সতর্কতা আর ধৈর্য এগুলো হলো সেই গুণ যার দ্বারা এ সমস্ত অপরাধ আটকানো সম্ভব। কেউ অপরাধকে লুকিয়ে কতদিন জীবনযাপন করতে পারে? এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ আপনারা সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।